আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সঙ্গে আছি ফারজানা তারিক। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন অনেকে। এর আগে হাদির মৃত্যুর খবর আসার পরপরই গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই অবস্থা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িরও। রাত ১:১টার দিকে বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুর চালায়। সকালে লোকজনকে হাতুড়ি দিয়ে ভাঙা বাড়িটির অবশিষ্ট অংশ গুড়িয়ে দিতে দেখা যায়। ক্ষোভ বিক্ষোভের মধ্যে সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে, দেয়া হয়েছে আগুন। মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির ৭তলা এই ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে। অফিসের লোকজন সব ঠিকঠাক আছে না? কারণ শেখ হাসিনা আর কত আমাদের রক্ত নিয়ে খেলা করবে, আর কত হাদিদের মতো আমাদের প্রাণ চলে যাবে, আর কত ভারত আমাদেরকে দাবিয়ে রাখবে। আমরা সবাই হাদির মিশন অ্যান্ড ভিশন বাস্তবায়ন করার জন্য। মিশন একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা, ভিশন কি ওই স্বল্পমেয়াদী পরিকল্পনাটাই আমরা বাস্তবায়ন করব। রাজধানীর শাহবাগ, ডেইলি স্টার কার্যালয় ও ধানমন্ডি ৩২ নম্বরের সামনে আছেন সহকর্মী রাকিব হাসান, সাকিবুর রহমান এবং বিপুল দেব রায়। আমরা শুনে আসবো তাদের কাছ থেকে। রাকিব, শাহবাগে বিক্ষুব্ধ জনতারা কি বলছেন এবং পরবর্তী কোনো কর্মসূচি সম্পর্কে কিছু জানিয়েছেন কিনা তারা? তানি জানেন যে এখানে হাদির মৃত্যুর প্রতিবাদে কিন্তু এখানে শাহবাগে একদম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তারা আসলে তাকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তারের দাবি, তারা কেন বিদেশের বাইরে রয়েছে, এই সুযোগ কেন সশস্ত্র বা আইন উপদেষ্টাদের মধ্যে পেয়েছে, এখনও কেন দেশের অবস্থা স্বাভাবিক হয় না, সেই কথাই কিন্তু তারা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা নানান স্লোগান দিচ্ছে এবং তারা যে ইনকলাব এখানে কিন্তু রাত থেকেই অবরোধ চলছে এবং সকাল থেকে আবার জড়ো হয়েছেন। ছোট ছোট মিছিলের পরে কিন্তু এখন বড় দেখা যাচ্ছে যে মিছিল বা এখানে অবস্থান কর্মসূচি করছে এবং তার দ্রুত যেন যারা এইখানে দুষ্কৃতিকারীরা রয়েছেন, হাদির হত্যার সঙ্গে জড়িত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এবং এতে করে কিন্তু এই শাহবাগের সেই রাস্তাগুলো রয়েছে তা কিন্তু সমগ্র অবরোধ রয়েছে এবং ৬৪ জেলাতেই যে ইসের আহ্বান জানিয়েছে, যে ব্লকেট কর্মসূচির আহ্বান জানিয়েছেন তারা। এখানে আমরা একটু চেষ্টা করব কারোর সঙ্গে কথা বলার জন্য এবং আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে তাদের কি দাবি দেওয়া রয়েছে। আজকে আপনারা কি কর্মসূচি রয়েছে বা কি দাবি দেওয়া রয়েছে আমাদের জানাবেন। আমাদের দাবি হলো আমাদের ভাই হাদি মারা গেছে, ওনার সুষ্ঠু বিচার চাই, এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? আমরা ৩ উপদেষ্টা মহোদয় চাই। আমাদের তারা যেমনটা বলছিলেন, তারা মূল যারা এখানে আসামি রয়েছেন বা প্রকৃত যারা খুনি রয়েছেন তাদের কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তো আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী, কারণ তিনি রয়েছেন কারণ বাজারে প্রথম আলোর সামনে। রাকিব, আসলে আমি অবস্থান করছি ডেইলি স্টার অফিসের সামনে। এইখানে কিন্তু গত রাতে বিক্ষুব্ধ জনতা তারা ডেইলি স্টার ভবনটিতে আগুন দিয়েছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা আসলে নিচতলাতে অবস্থান করছি। ডেইলি স্টার ভবনের আসলে প্রতিটি ফ্লোরে ফ্লোরে কিন্তু আমরা দেখেছি এখানে ভাঙচুর চালানো হয়েছে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং আমাদের যারা সহকর্মী রয়েছে, গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে যখন আগুনের ঘটনা ঘটে নিচে, তখন তারা উপরে আটকা পড়ে যায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে। ভোর রাতের দিকে 3:30 থেকে 4টা নাগাদ তাদেরকে উদ্ধার করা হয়। এই ডেইলি স্টারের পাশাপাশি কিন্তু প্রথম আলোতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত রাতে সেখানে বিক্ষুব্ধ জনতা সেখানে গিয়ে অগ্নিসংযোগ করে। এর পাশাপাশি আমরা দেখেছি যে ছায়ানটে সেখানেও কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুর হয়েছে। আসলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ছায়ানটের যিনি সাধারণ সম্পাদক
লাইসা আহমদ লিসা, তিনি আমাদের সঙ্গে কথা বলে যেটি বলছেন যে আসলে তারা তদন্ত চান, সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ওসমান হাদির মৃত্যুর জন্য তারা শোক কামনা করেছেন, শোক জানিয়েছেন। পাশাপাশি তারা দ্রুত যেন সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি করে আসলে কারা এ ধরনের ঘটনা ঘটালো সেটির বিচার দাবি করেছেন। আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো কর্তৃপক্ষ থেকে জানতে পারিনি, যেহেতু গত রাতের ঘটনা যারা আসলে অফিসে বা সেখানে অবস্থান করছিলেন তারা অনেকটাই ট্রমাটাইজ হয়ে আছেন, যার ফলে আসলে তারা ওই যে ক্ষতির পরিমাণ সেটি এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। হয়তো বা সময় গেলে এই যে ক্ষতির পরিমাণ সেগুলো আসলে উঠে আসবে বা জানা যাবে। তো সব মিলিয়ে বলা চলে যে এইখানে আসলে এখন ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আইজিপি তিনি এসেছিলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার দুটি তিনি পরিদর্শন করে গিয়েছেন, তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেননি। সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছে, প্রথম আলোর সামনে অবস্থান করছেন এবং আমরা ছায়ানটে দেখেছি সেখানেও অবস্থান করছেন। হয়তোবা পরবর্তীতে কর্তৃপক্ষ তাদের সব কিছু নির্ধারণ করে ক্ষতির পরিমাণগুলো তারা জানিয়ে দেবেন। তো এই ছিল আমার কাছে ডেইলি স্টার থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী রয়েছেন বিপুল দেব রায়, ধানমন্ডি 32-এ। বিপুল, জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আসলে সকাল থেকেই কিন্তু বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে ধানমন্ডি 32 নম্বরের যে ভাঙার যে বিষয়টি সেটি এখনও চলমান রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছি অল্প সংখ্যক কিছু বিক্ষুব্ধ লোকজন এতে অংশগ্রহণ করেছিল, কিন্তু এখন আমরা 11:30 নাগাদ দেখলাম আরেকটি দল কিন্তু প্রায় বেশ কিছু একটা বড় একটি দল কিন্তু এই ভাঙচুরে অংশগ্রহণ করেছে। আপনি জানেন যে আসলে ওসমান হাদির গতকাল মৃত্যুর পর থেকে ধানমন্ডি 32 নম্বরের রাত 1টা থেকে কিন্তু এটি অবশিষ্ট যে বাড়িটি রয়েছে সেই ভাঙার জন্য বিভিন্ন বিক্ষুব্ধ জনতা এখানে অংশগ্রহণ করে এবং আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্যামেরার চোখে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিক্ষুব্ধ দল বা গোষ্ঠী তারা কিন্তু এই ধানমন্ডি 32-এর বাড়িটি ভাঙার জন্য চেষ্টা করছেন এবং আমরা যতটুকু জেনেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ফেসিবাদের সবচেয়ে বড় একটি আখড়া বলা হচ্ছে যেটাকে, সেটি ভাঙার জন্য তারা চেষ্টা করছেন। তারা বলছেন যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বাড়িটি সেই বাড়িটি যদি ভেঙে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির যে কেন্দ্রবিন্দু এই ধানমন্ডি 32 সেটি যদি ভেঙে দেওয়া হয় তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করা যাবে এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এটি আজকের মধ্যেই গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না এবং বিশেষ করে জুম্মার নামাজের পরে তারা হয়তো বড় ধরনের আরও ভাঙার চেষ্টা চালাবে, তারা আমাদের কেমনটা জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে বাংলাদেশের যে ফেসিবাদের উত্থান আজ যাতে হতে না পারে সেই জন্য তারা এই কাজটা করছেন। সেই সাথে এখানকার বেশ কিছু উৎসুক জনতাকে আমরা দেখতে পেয়েছি যে এখানে ভিড় করছেন ধানমন্ডি 32-এর বাড়িটি দেখার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ ভিড় করছেন সেই দৃশ্য দেখার জন্য। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই, সেটি হচ্ছে আসলে আমরা জানি যে বঙ্গবন্ধু 32 যে বাড়িটি এর আগেও 3 দফা কিন্তু ভাঙার চেষ্টা করা হয় এবং সেই সময় বিশেষ করে শেষবারের মতো কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা করেন বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনী যারা আছে তারা কিন্তু এটিকে বাধা সৃষ্টি করেছিল অবশিষ্ট অঞ্চলটি ভাঙার জন্য। তবে আজকে সকাল থেকে আমরা কোনো আইনশৃঙ্খলার বাহিনী বা সদস্যদেরকে দেখিনি এবং এখনও পর্যন্ত ভাঙা বাড়ি অবশিষ্ট যে ভাঙার জন্য যারা কাজ করছেন তাদেরকে বাধা দিতে আমরা দেখিনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। উত্তাল হয় ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সংগঠন। একাত্ম হয় ছাত্রদল ও ছাত্র শিবিরের সংগঠনগুলো। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিল করে এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণ। রাতের প্রভাব দেখা দিয়েছে সকালেও। রাজধানী সহ সারা দেশে সকাল থেকেই যানজট সহ যানবাহন সংকট দেখা দিয়েছে সড়কে। রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ের হামলার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, হামলার পরবর্তী পরিস্থিতি কেমন জানাবেন? তানি, আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছিল। এখন এটি শুধুমাত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতকালকে যখন ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এরপর আমরা দেখেছিলাম যে ছাত্র জনতা তারা বিক্ষোভে ফেটে পড়ে, তারা রাস্তায় নেমে আসে। রাস্তায় নেমে আসার পরে তারা প্রতিবাদ মিছিল করে, বিক্ষোভ করে
এক পর্যায়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন সড়কে তারা অবরোধও করে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে ফ্যাসিবাদের কোনো যে জায়গা তারা আসলে রাখবেন না। এরপরই তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে কার্যালয়টি ছিল সেইখানে তারা দুইটি বুলডোজার নিয়ে সেই কার্যালয়টি ভেঙে গুড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে সকালের আলো ফুটতেই যারা উৎসুক জনতা তারা কিন্তু এই আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে তারা এখানে দেখতে আসছিলেন যে ধ্বংসস্তূপটি সেটি, এবং এইখানে আমরা দেখেছিলাম বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ রয়েছে বা স্থানীয় রয়েছে, এছাড়াও যারা ভাঙড়ি ব্যবসায়ী রয়েছেন, তারা এইখান থেকে ধ্বংসস্তূপ থেকে যে সমস্ত রড বা ইটগুলো রয়েছে তারা সেখান থেকে যে যার মতন ইচ্ছে মতন আসলে এগুলো খুলে নিয়ে চলে যাচ্ছেন। এবং এমনকি তারগুলো আমরা কিন্তু দেখেছি যে বৈদ্যুতিক লাইনের যে তারগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন। এবং এই যে সড়কটি পাশে রয়েছে এই সড়কটি এটি হচ্ছে রাজশাহী 0 পয়েন্ট, অর্থাৎ রাজশাহী কিন্তু প্রাণ কেন্দ্র বলা যায়। এবং এখন পর্যন্ত কিন্তু এই রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে ইট বা এগুলো কিন্তু আসলে রাখা হয়েছে, ফলে এখানে কিন্তু আসলে তেমনভাবে গাড়িও আসলে চলাচল করতে পারছে না। এবং এরই মধ্যে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু যারা প্রতিবাদ করেছেন তারা বলেছেন যে যারা দোষী রয়েছেন অবিলম্বে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার। তো তানি, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটায় এমদাদুল হক মিলন নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহত এমদাদুল হক মিলন ডুমুরিয়ার সলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। গতরাতে সলুয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে সলুয়া বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে দুই ব্যক্তি কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে 5 থেকে 6 জন এসে একজনের উপর হামলা চালায়। পরে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার মাথা গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে মুসলিম জনতা। গতরাতে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়া এলাকায় একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে। পিটিয়ে হত্যার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের গাছে লাশ ঝুলিয়ে মহাসড়ক অবরোধ করে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেয় উপস্থিত জনতা। এ সময় মহাসড়কে প্রায় 30 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।